Take off your clothes, baby. সারফরাজের শীতল গলায় কথা মেয়েটি একটু নড়ে উঠল, কিন্তু গায়ের কাপড় খুলল না। এতে সারফরাজ মেয়েটির অগোচরে বাঁকা হাসল। হঠাৎই শোয়া থেকে উঠে খপ করে সারফরাজের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাইল মেয়েটি, কিন্তু কৌশলে এড়িয়ে গেল সারফরাজ। এরপর গায়ের শার্ট মেঝেতে ছুঁড়ে ফেলে পাশে থাকা ডিভানে আয়েশ করে বসল। সারফরাজের মোহনীয় শরীর মেয়েটিকে কেমন উন্মাদ করে তুলল। নিজের ধ্যান ভুলে অভুক্ত কুকুরের ন্যায় এগিয়ে গেল সারফরাজের পানে। এরপর সারফরাজের শক্ত অ্যাপসের হাতের আঙুল বুলিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, লেট মি বি কেজি। মেয়েটির কথায় সারফরাজের রক্তিম ঠোঁটের কোণে কেমন রহস্যজনক হাসি রেখা খেলে গেল, কিন্তু মেয়েটি তা খেয়াল করল না। সে যেন এখন এই দুনিয়াতেই নেই। ধীরে ধীরে সারফরাজ তার থাবার ন্যায় হাত বাড়ালো মেয়েটির পানে। অজানা শোকে মেয়েটি চোখ বুজে সারফরাজের পায়ের কাছে হাঁটু মেরে বসে রইল, কিন্তু যা ভেবে চোখ বুঝলো তা যেন মুহূর্তেই দাবার চালের ন্যায় উল্টে গেল। মেয়েটির পানে কোনো আকাঙ্ক্ষার হাত বাড়ায়নি সারফরাজ। যা বাড়িয়েছে তাতে কেমন নির্মমতা আর নিষ্ঠুরতা। মেয়েটির বাদামি কোকড়ানো চুলের মুঠি বেশ শক্ত করেই চেপে ধরেছে সারফরাজ। মেয়েটি ব্যথায় গঙিয়ে উঠে সারফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। চোখ জোড়া কেমন চকচকে দেখাচ্ছে। কোনো শিকারীকে ঘায়েল করার পর একটা পশুর চোখের মণি যেমন নিষ্ঠুর হয়ে ওঠে, ঠিক তেমন। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ডিভানের পাশ থেকে একটা বন্দুক বের করে মেয়েটির কপালে তাক করে কিটকিটিয়ে হেসে উঠল সারফরাজ। এরপর গম্ভীর ভয়ানক গলায় শোধালো, Who sent you, dear? মেয়েটি এমন ভয়ানক কণ্ঠের কথা বলার ভাষায় হারিয়ে ফেলল। তার কাছে মনে হচ্ছে স্বেচ্ছায় সে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দুয়ার উন্মুক্ত করেছে। ভীতু চোখে মুখে দ্রুত মাথা নাড়িয়ে মেয়েটি ভাঙা কম্পিত গলায় বলল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। মেয়েটির বেকাবু অবস্থায় সারফরাজ একচোট হাসল। বেজায় বিশ্রী আর ভয়ঙ্কর সেই হাসির শব্দ। এমন সুদর্শন পুরুষের এমন ভয়ানক বিশ্রী হাসি যে কারোর জন্যই অবাককর। মেয়েটির গাল থেকে গলদেশ পর্যন্ত রিভলভারের নল স্লাইড করতে করতে হঠাৎ মেয়েটির বক্ষ দেশে হাত ঢুকিয়ে দিল সারফরাজ। এহেন কাণ্ডে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু তার ছিল হাসল সারফরাজ। বুকের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বের করে এনে দম ফাটানো হাসল সারফরাজ। এরপর গজরে ওঠা গলায় শোধালো, Are you going to kill me with this small weapon? লুকিয়ে রাখা ব্লেড সারফরাজের হাতে দেখে গলা শুকিয়ে উঠল মেয়েটির, তবুও নিজেকে সামলে উত্তর করলো, ইটস নট ফর কিলিং ইউ ডার্লিং, জাস্ট ফর মাই সেফটি। মেয়েটির কথায় আরেক চোট হাসল সারফরাজ। এরপর চুলের মুঠো ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে জামার নিচে হাত ঢুকে উরুর কাছ থেকে বের করে আনলো আরেকটি ব্র্যান্ড নিউ রিভলভার। রিভলভারটা হাতে নিয়ে ঠোঁট উল্টে পুরো উঁচিয়ে সারফরাজ বলল, Wow, nice gun. মেয়েটি এবার নিজেকে বাঁচানোর জন্য কোনো সাফাই গাইল না। নিজের সাফাইটির জন্য মুহূর্তে এক ঘুষি মেরে দিল সারফরাজের চোখে। ঘুষির তোরে কিছুটা সটকে দাঁড়ালো সারফরাজ। মুহূর্তে নিজের কোমর থেকে একটা ধারালো চাকু বের করে সারফরাজের দিকে তেড়ে আসলো সে। এবার যেন নিজের চূড়ান্ত নির্মমতা দেখালো সারফরাজ। কৌশলে কবজা করে মেয়েটির হাত চেপে ধরে কপাল বরাবর শুট করে দিল। নিমেষেই পিছন দিকে চিত হয়ে পড়ে গেল মেয়েটি। রক্তের ধারায় সারফরাজের কক্ষের সফেদ কার্পেট রঙিন হলো। মেয়েটির নিথর দেহের পানে তাকে ঠোঁট কামড়ে নাক ফুলিয়ে সারফরাজ বলে উঠল, See how I fucked you, bitch. কথাটি বলেই সেই লাশ ডিঙে পুনরায় ডিভানে গিয়ে বসলো সারফরাজ। এরপর একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে হেলান দিল। কিছুক্ষণ পরে অ্যাঞ্জেলোকে নিয়ে সেখানে উপস্থিত হলো অভিরূপ। মেয়েটির নিষ্প্রাণ দেহ আর সারফরাজের কিছুই হয়নি এমন ভঙ্গিতে অভিরূপ ব্যস্ত গলায় শোধালো, ডেকে এনে মেরে দিলি? সিগারেটে লম্বা টান দিয়ে সারফরাজ ঠান্ডা গলায় বলল। নয়তো এখানে আমার লাশ থাকতো। অভিরূপ যেন নির্বিকার হলো এমন কথায়। একটা অচেনা মেয়ে সারফরাজকে কেন মারতে চাইবে? এদিকে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে সমানে ডেকে চলেছে। হয়তো মেয়েটির নিথর দেহ তার ভালো লাগছে না। সবকিছু উপেক্ষা করে সারফরাজ শোধালো, ব্লাইন্ড ডেটের ব্যবস্থা কার মাধ্যমে করেছিস? অভিরূপ চট করে উত্তর দিল, ড্যাভিনের মাধ্যমে।
তাচ্ছিল এসে সারফরাজ বলল, কাল ওকে বাড়িতে ডাক, অজগরের কাবাব খাওয়াবো। অজগরের কাবাব কথাটি শুনে পেট গুলিয়ে বমি পেল অভিরূপের। তবুও মুখ চেপে ধরে শোধালো, ঘটনা খুলে বল। মেয়েটির হাতে যে স্পাইডার ট্যাটু দেখেছিস, ওটা ওই ডেভিল কিং এর গ্যাংয়ের। এই ট্যাটুর মানে জানিস? অভিরূপ নিঃশব্দে মাথা নাড়ালো। সারফরাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, ধীরে ধীরে শিকারীকে ফাঁদে ফেলে তার জীবন নিয়ে নেয়া। একটা গ্যাংয়ের ট্যাটুর সাথে আর একটা গ্যাংয়ের ট্যাটুর কোনো মিল পাবি না তুই। এই ট্যাটু আমার এরিয়ার কারোর নেই। মেয়েটি এখানকার নয়, সে লস অ্যাঞ্জেলেসের। তুই কিভাবে জানলি? বিস্মিত চোখে জানতে চাই অভিরূপ। কথার তো ওনার হাতে ট্যাটু দেখে। এই ট্যাটু লস অ্যাঞ্জেলেস ঘুরতে গিয়ে দেখেছি আমি। ওকে কেউ পাঠিয়েছে আমাকে শেষ করার জন্য। এমনকি সে আমার প্যালেসের চারপাশে চক্কর কেটে সুযোগ খুঁজেছে যদি কোনোভাবে আমাকে এখানেই শেষ করা যায় সেই আশায়। কিন্তু বিষাক্ত মাম্বা তাকে বিফল করেছে। অভিরূপ ভয়ার্ত কণ্ঠে বলল। তাহলে কি হবে এবার? বাঁকা হেসে সারফরাজ উত্তর করলো, আমাকে মারা এত সহজ নয় রে বন্ধু। মরার আগে ঘাতককে মেরে তবেই আমি মরবো, কারণ হেরে যাওয়া একদম পছন্দ নয় আমার। আজ 19 তারিখ। সকাল থেকেই ব্যস্ত সময় কাটালো রূপকথা। ঢাকা গিয়ে ভর্তি কিভাবে হবে, কোথায় কোন ড্রেস পরে ঘুরবে, কি কি কাগজপত্র নেবে এবং কোন কোন স্যান্ডেল সাথে নেবে, এসব পরিকল্পনা করতে করতেই দিনের অর্ধেক বেলা গড়িয়ে এলো। এদিকে রূপকথার ফুপু শিউলি আর ন্যালি সমানে ফোন করে যাচ্ছে রূপকথা কখন ট্রেনে উঠবে। সুফিয়ান চৌধুরী ও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন, মেয়ে চলে যাবে বলে কথা। রেখা এক একে সব গুছিয়ে দিল রূপকথাকে। কুসুমও আজ অনেক ব্যস্ত। নিজের ব্যাগখানা গোছানো শেষ হতেই আরেকবার তা ভালো করে পরখ করলো রূপকথা। এরপর রিডিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট বক্স বের করলো। তপ্ত শ্বাস ফেলে সেটা খুলতেই একটা শার্টের বোতাম বেরিয়ে এলো। বোতামের উপর আঙুল স্পর্শ করে রূপকথা বলল, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সারফরাজ। এই বোতামে এখনো তোমার গন্ধ পাই আমি। কি নিষ্ঠুর ছিল সেই দিনটা, তাই না? কথাটি বলে ব্যথিত মনে নিজের হ্যান্ডব্যাগের ভেতরে সযত্নে বাক্সটা রেখে চেন আটকে টেবিলে রেখে দিল রূপকথা। এরপর সারফরাজের ফ্যামিলি ফটো আর সারফরাজের পুরাতন কাপড়গুলো ব্যাগে তুলে চেন আটকে দিল। হঠাৎই সৌরাকের ভেতরে থাকা একজোড়া জুতোর কথা মনে এলো রূপকথার। তার 16তম জন্মদিনে সুফিয়ান তাকে গিফট করেছিল 20 দামি জুতো। জুতো জোড়া বিদেশি কোম্পানির। রূপকথার যতদূর মনে পড়ে আগামী কয়েক বছর সুফিয়ান কোনো বাইরে ঘুরতে যায়নি। গুগল ঘেটেও রূপকথা দেখেছে বাংলাদেশে এই জুতো পাওয়া যায় না। খুব সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো ছিল জুতোর বক্সখানা। দেখে মনে হচ্ছিল খুব যত্ন সহকারে আনা হয়েছে জুতো জোড়া। এমন নিখুঁত বক্সিং করে কখনোই জুতোগুলো অন্য দেশ থেকে এদেশে আনা পসিবল নয়। বক্সের ওপর লেখা ছিল ডিয়ার রূপকথা। লেখাটাও সুফিয়ান চৌধুরী না। রূপকথা তখন সেসব মাথায় না আনলেও পরে এটা নিয়ে অনেক ভেবেছে। বেশ কয়েকবার সুফিয়ান চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞাসাও করেছে, কিন্তু কেমন এলোমেলো উত্তর দিয়েছেন তিনি। রূপকথার মনে হয়েছে উনি কিছু লোকাচ্ছে, কিন্তু কি? মনে মনে এসব ভেবে সেই জুতো জোড়াও বের করে আনলো রূপকথা। এরপর খুব যত্নে পায়ে তুলল তা। আগে লুজ হলো, এবার ঠিকঠাক খাটলো। সুন্দর একজোড়া স্নিকার্স। রূপকথা ভাবলো এই জুতো পরে কলেজ করবে সে, তাই খুব যত্নে সেগুলো ব্যাগে ভরলো। এরপর অপেক্ষা করতে লাগলো যাত্রার। 7টার দিকে রূপকথাকে নিয়ে সুফিয়ান আর রেখা ছুটল চিটাগং স্টেশনের অভিমুখে। যাবার বেলায় কুসুম রূপকথাকে জড়িয়ে ধরে কাঁদল। এই প্রথম কুলসুমের জন্য বেশ মায়া হলো রূপকথার। নিজের কিছু জুতো আর ড্রেসের মালিক করে খুশি করলো কুলসুমকে। এরপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তারা। রেখা ফ্যাসফ্যাস করে কাঁদলেন, তাতে বিরক্ত হলেন সুফিয়ান। স্ত্রীকে মৃদু ধমকে বললেন, আহা, কি হচ্ছে এসব? মেয়ে কি মহাকাশে যাচ্ছে? দুদিন পর তো আমরাও যাচ্ছি। এত কান্নাকাটির কি আছে? ব্যাককেল মহিলা মানুষ। স্বামীর ধমকে আঁচলের চোখ মুছে কান্না বন্ধ করলেন রেখা। সুফিয়ান নিজের বোনকে ফোন করে রূপকথার যাত্রা সম্পর্কে জানালেন। মেয়ে যাতে এই 2 মাস কোনো প্রকার কষ্ট না হয় তারও হুমকি দিলেন। এরপর ব্যাগপত্র নিয়ে রূপকথাকে কেবিনে তুলে দিলেন। আরও কিছু আলাপচারিতায় ট্রেন ছাড়ার সময় এলো। রেখাকে নিয়ে সুফিয়ান ট্রেন থেকে নামার প্রস্তুতি নিলেন।
যাবার আগে মেয়েকে আরো কয়েক দফা সতর্কবাণী ছুড়ে সবকিছু বুঝিয়ে নেমে গেলেন। সুফিয়ানা রেখা প্রস্থান নিতেই রূপকথার মন ভার হলো, খুব করে কাঁদনাও পেল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। হুইলসেল বাজিয়ে ট্রেনের ধীর গতিতে নড়ে উঠল। চাকাগুলো একটু সচল হতেই হুড়মুড়িয়ে কে যেন লাফিয়ে উঠে গেল ট্রেনের ভেতর। এরপর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিটে বসে দম ছাড়ল। আকস্মিক আগন্তুকের আগমনে কপাল কুঁচকে রূপকথা ধমকে বলে উঠলেন। এই কে আপনি? আমার কেবিনে কি করছেন? রূপকথার মিহিস্বর লোকটির কানে গেল না। রূপকথা আরেক দফা চেঁচিয়ে উঠতেই নিজের টিকিট রূপকথার সামনে মেলে ধরে ছেলেটি ভারী গলায় বলল, এটা আমার কেবিন, ইউ শুড গেট আউট ফ্রম হিয়ার। ছেলেটির হাত থেকে ছোপ মেরে টিকিট নিয়ে রূপকথা নজর বোলালো। এরপর নিজের টিকিটও বের করলো, একই কেবিনের নম্বর। রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামরায় টিকিট কাটবে না। মুহূর্তেই এক হাউকাউ লেগে গেল কেবিন জুড়ে। দুজনের তর্জন গর্জনে এগিয়ে এলো অ্যাটেন্ডেন্স। দুজনেই তার হাতের টিকিট গুজিয়ে বলে উঠল। এক্সপ্লেইন ইট। এবার যেন ভেবাচাকা খেলো মানুষটি। বোকার মতো হেসে বলল, আপনার থেকে কে একজন ব্ল্যাকের টিকিট কেটেছেন, তাই এমন হয়েছে। কিছু করার নেই, কোঅপারেট করুন। লোকটির থেকে টিকিট কেড়ে নিয়ে রূপকথা বলে উঠল। কোঅপারেট মাই ফুড। ছেলেটু কানে হেডফোন গুজে শটান হয়ে বালিশে শুয়ে পড়ল। অগত্যা উপায় না পেয়ে রূপকথা বসে বসে গজগজ করতে করতে বলে উঠল। পুরো অ্যাডভেঞ্চার ঘেটে দিল ফাজিল লোক একটা। ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল। আর একটা কথা বললে জানলা দিয়ে ছুড়ে ফেলবো, টেনেছে মেয়ে মানুষ কোথাকার। রূপকথা চড়াও হয়ে বলে উঠল। খাম্বা একটা। আর কোনো কথা হলো না দুজনের। ট্রেন দোলায় কখন ঘুমের ঘরে ঢলে পড়ল রূপকথা তার খেয়াল রইল না। স্বপ্নে কেউ কানের কাছে ফিস ফিস করে ডাকলো। প্রিয় রূপকথা। ঘোর অন্ধকারে পরিসমাপ্তি ঘটিয়ে আবছা আলো ধরনীতে আশ্রে পড়ল। পূব আকাশে অল্প হলদেটে আলো ফর্সা হলো। শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেবার অনুভূতি জাগাচ্ছে, সেই সাথে সদ্য স্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ। যন্ত্রচালিত রেলগাড়ি ঝমঝম শব্দ ভেদ করে জেগে ওঠা পাখির কলতান কর্ণদুয়ারে ছুতেই ব্যর্থ হলো। আপন গতিতে ছুটে চলেছে রেলগাড়ি। শেষ ঠিকানা কমলাপুর রেল স্টেশন। নিজের ছিটে আয়েশ করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা। ঘুমের দেশে খুব সুন্দর এক স্বপ্ন দেখল রূপকথা। সারফরাজার তার দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দমবন্ধ অনুভূতির ন্যায়। সারফরাজকে দেখে উচ্ছ্বসিত হবার বদলে ভারী লজ্জা এসে গ্রাস করেছে রূপকথাকে। সারফরাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগে রূপকথাকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে চলে গেল। এহেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কেঁদে উঠল রূপকথা। রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটল অপর পাশের যুবকের। কপাল কুঁচকে আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসল যুবক। এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জুড়ে। আকস্মিক এহেন শীতল জল ছিটায় থরপড়ে উঠে বসল রূপকথা। তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। সবকিছু অনুধাবন করে কিছু বলার আগে ওপাশের ব্যক্তি কপাল কুঁচকে ঘুম জড়ানো ভাঙা কণ্ঠে বলে উঠল। তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, সারাটা রাত জ্বালিয়ে মারলে, এখন ভোর রাতের দিকে একটু ঘুমালাম, সেটাও সহ্য হলো না। ছেলেটির মুখ পানে না তাকিয়ে মাথা নিচু করে ধরা গলায় রূপকথা বলল। দুঃখিত, ইচ্ছে করে এমনটা করিনি। ছেলেটি সিটে হেলান দিয়ে বসে রসিকতা মিশ্রিত গলায় বলে উঠল। সুদর্শন পুরুষদের দেখলে মেয়েরা এমনই করে, সব জানি। ছেলেটির ওভার কনফিডেন্স দেখে রূপকথা শুকনো হাসলো। এরপর ছেলেটির চোখে চোখ রেখেই হৃদয় কেঁপে উঠল। নিজের জামা খামচে ধরল সর্বশক্তি প্রয়োগ করে। ভয়ানক চোখ জোড়ার পানে তাকে নীরবে অশ্রুদান গড়িয়ে পড়ল বড় বড় চক্ষু কুল থেকে। বুকে জমানো কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী বিষিয়ে তুলল। রূপকথার এহেন অবস্থায় যুবক ঘাবড়ে গেল। কোনো প্রতিউত্তর করবার আগেই রূপকথা বলে উঠল। যে সুদর্শন পুরুষ আমি দেখেছি তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য। কথাটি বলেই তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল রূপকথা। সামনে বসা ছেলেটির চোখ দুটো সারফরাজের মতো, কিন্তু হুবহু নয়। এই চোখের মণিটা কমন, সচরাচর দেখা যায়, কিন্তু সারফরাজের চোখের মণি ছিল অনন্য ভিন্ন। এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা।
ছেলেটি রূপকথার ব্যক্তিগত বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু তার আগেই বিমানবন্দর স্টেশনে ট্রেন থামলো। স্টেশনের নাম ঘোষণা শুনে তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি। আর কথা হলো না তাদের। ছেলেটি নেমে যেতেই শব্দ করে কেঁদে উঠল রূপকথা। মিনিট 5 পরেই হুইসেল বাজিয়ে ট্রেন ছুটল। চোখের জল মুছে জানালায় ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো। কালো পোশাকধারী কয়েকজন লোক সেই যুবককে বেশ সম্মান দেখে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছে একটা করে বন্দুক। সবচেয়ে আশ্চর্য বিষয়, পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে। যতক্ষণ ধীর গতির ট্রেন চলায় এই দৃশ্য দেখা গেল, রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টি আড়াল হতেই রূপকথা নিজেকে শোধালো। কে এই অদ্ভুত মানব? আরও 30 মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনে চূড়ান্তভাবে থামলো কলের গাড়িখানা। নিজের ব্যাগপত্র গুছে বাইরে বের হতেই একটা কুলি ডেকে ছুটল এক্সিট এর দিকে। আনমনে হাঁটতে হাঁটতে নানা কিছু ভাবল রূপকথা, কিন্তু ভাবনার সুতো ছিল ফোনের রিং হওয়ার শব্দে। ছটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতেই ন্যালির নম্বর নজরে পড়ল। দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল, বাইরে আছি, তাড়াতাড়ি আয়। কোনো উত্তর না করে ফোন কাটল রূপকথা। কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতেই ন্যালির হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়ল। ন্যালি দৌড়ে এসে রূপকথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল। লাগেজগুলো ডিকিতে তুলে দিন। এরপর রূপকথা এলোমেলো চেহারার পানে দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল। অ্যাডভেঞ্চার করতে সে চোখে মুখের একই অবস্থা। রূপকথা নিজেকে সামলে উত্তর করল। ঘুমে মাথা টনটন করছে, তাড়াতাড়ি বাড়ি চলো। ন্যালি আর কথা বাড়ল না। গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিল। বাড়িতে চলো সাইদ ভাই। অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়েটিং চেয়ারে বসেছে সারফরাজ। আরও 40 মিনিট পর তার ফ্লাইট। দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে। দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে সে। এক, সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ। 2, পুরনো শত্রুকে বধ। কোনটা আগে করবে তার হিসাব এখনো কষেনি সে। তবে শুভ কাজ আগে করাই উত্তম। ফার্স্ট অ্যানাউন্স পেতেই নিজের টলি নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা ধরল। বিজনেস ক্লাসে তার জন্য সিট কেটেছে অভিরূপ। সাথে অভিরূপও যাওয়ার কথা ছিল, কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় 3 দিন আগে এমার্জেন্সি টিকিট কেটে দেশে চলে গিয়েছে সে। অবশ্য যাবার আগে পই পই করে বলে গিয়েছে সারফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু সারফরাজ কৌশলে তা নাকচ করেছে। বিমানে কাঙ্ক্ষিত সিটে বসতেই সুন্দরী এয়ার হোস্টেস দুটো ম্যাগাজিন, একটা লাইট ড্রিঙ্কস নিয়ে সামনে ছোট্ট অ্যাটাচ টেবিলটায় রাখলো। এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বলল, If you need anything, please let me know. সারফরাজ অল্প মাথা দোলাতেই মেয়েটি চলে গেল। কিন্তু সারফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না। পিছন ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, আমি যে কত বড় জানো, আর এটা জানলে এভাবে দাঁত কালিয়ে হাসার অবস্থাতেই থাকতে না ডিয়ার হস্টেজ। কিছু সময় অতিবাহিত হতেই বিমান টেক অফ এর ঘোষণা এলো। ম্যাগাজিন হাতে নিয়ে সারফরাজ সময় অতিবাহিত করার চেষ্টা করলো, কিন্তু মন টলল না। লম্বা জার্নি, তাই ঘুমানোটাই বেস্ট অপশন বলে মনে করলো। তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিটে বড় করে পা ছড়িয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বুজলো। কিন্তু কারো উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করলো। চোখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই হোস্টেসের প্রশস্ত হাসি আর রং ঢং তার মেজাজ বিগড়ে দিল। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করে গম্ভীর গলায় শুধালো। হোয়াট? মেয়েটি তার শার্টের ওপরের বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিসফিস গলায় শোধালো। Do you need something special? চিরবিরিয়ে ওঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটার সরু ধপধপে গলা চেপে ধরে বলে উঠল, Yes, I need blood, cause I'm a blood sucker. Will you give me your warm blood? সারফরাজের ভয়ানক আবদার আর ভয়ানক দৃষ্টি দুটোই মেয়েটির কলিজা কাঁপিয়ে দিল। ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকু পেল না সে। কিছুক্ষণ আগেই সুদর্শন পুরুষটিকে মেয়েটির কাছে এই মুহূর্তে একটা নির্দয় পশু মনে হচ্ছে, যার হৃদয়ে কোনো ভালোবাসার চিঠি ফোটাও নেই।
এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কি করে? এদিকে সারফরাজ সর্বশক্তি দিয়ে আরো জোরে চেপে ধরল গলাটা। এবার বুঝি শ্বাসরোধ হয়ে মেয়েটির প্রাণ দেহ থেকে বেরিয়ে যাবে। নিরুপায় মেয়েটি বাঁচার আশা ছেড়ে দিয়ে ফ্যাঁস করে শুধু সারফরাজের ভয়ানক ক্রোধী চোখের পানে তাকিয়ে রইল। সারফরাজের হাতের পিষ্টনিতে যখন চোখ থেকে জল গড়িয়ে সারফরাজের কবজিতে বিলীন হলো, তখন মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেলল সারফরাজ। মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধর্মরি করে উঠে পালালো। মেয়েটি যার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল, শেমলেস ডার্টি বেস্ট। কথাটি বলে পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ভাঙল একদম দুবাই এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড হতেই নিজ ছোট লাগেজটি নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপার্চারের অপেক্ষার সময় গুনতে লাগলো। যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো, তার কিছুই হলো না। সবকিছু কেমন যেন পানছে আর মন মরা লাগছে। রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করেও মন ভালো হলো না। অগত্যা সুফিয়ান মেয়ের জন্য 2 দিন ছুটি নিলেন। বাবা মা মিলেই ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং করে মন ভালো করার চেষ্টা করলো রূপকথার, কিন্তু সবকিছু ফলাফল শূন্য। সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেন, কিন্তু রূপকথার মুখ খুলল না। অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন, তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর। শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয়। রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো। শেষমেশ আরো কিছু কথা বলে সুফিয়ান আর রেখা ফোন কেটে দিল। ফোন কেটে মনে মনে সুফিয়ান বলে উঠল, তোর মন খারাপের হেতু আমি জানি মা, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দিলে তোর অমঙ্গল হবে। বাবা হয়ে সে অমঙ্গল কি করে হতে দেয় আমি? বিকেলের দিকে ফ্রেশ একটা ঘুম দিয়ে ফুরফুরে হয়ে বিছানা থেকে উঠল রূপকথা। এরপর মুখ হাত ধুয়ে ডাইনিং রুমে এলো। ন্যালি আর শিউলি বিকেলে নাস্তা বানানোর কাজে ব্যস্ত। রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপা আমজাদ হায়দার বলে উঠল, কমিশনারের মেয়ের মুখ দেখা গেল তবে। কেন রে বাবা, আমরা কি তোর বাবা মায়ের থেকে কম ভালোবাসি তোকে? এত মন খারাপের কি আছে? রূপকথা শুকনো হেসে প্রত্যুত্তর করলো, আসলে তা নয় ফুপা, শরীরটা ভালো লাগছিল না এই কদিন, তাই ঘরে রেস্ট নিলাম। নেলি একটা কফির মগ রূপকথার সামনে এগিয়ে বলে উঠল, আব্বু টাকা দাও, মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিংয়ে যেতে, পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন। কখন যাবে? রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল, আজ যাব না ফুপা, কাল দুপুরের পর যাব। আজ আপনার ছাদ বাগানে সময় কাটাবো। আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায়। বহু যত্নে এই ছাদ বাগান তার, কিন্তু দেশি বিদেশি ফল ফুল এর গাছ যে লাগিয়েছেন তিনি সেখানে। কেউ সেই বাগান নিয়ে একটা ফুল দেখে বা ফল খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজাদ হায়দার বেলুনের মতো ভুরভুর করে ফুলে যায়। বেশ সরল মনের মানুষ কিনা। বিকেলে নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথার ন্যালি ছুটল 3তলার ছাদে। পেছন পেছন শিউলি আর আমজাদ এলেন ছুরি নিয়ে। চুই ঝাল লাগিয়েছে ছাদের একপাশে। রূপকথা চুই ঝাল দিয়ে মাংসের ঘন ঝোল খেতে চেয়েছে, এটাই কেটে নিতে এসেছে শিউলি। ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে। এক কোণে সুন্দর দোলনা পাতা। দোলনায় বসলে ছাদের দুপাশই নজরে পড়ে। খুঁজে খুঁজে আনারস গাছ থেকে একটা পাকা আনারস ছুরি দিয়ে কেটে রূপকথার হাতে দিলেন আমজাদ। কালো রসালো দানা মুখে পুড়ে রূপকথা আবেশেই চোখ বুজে বলে উঠল, আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে ফুপা, বিলিভ মি। এত মজার আনার আর কোনোদিনও খাইনি আমি। রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যেতে ইচ্ছে করলো আমজাদ হায়দারের। খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো। শিউলি সঙ্গোপনে হাসলেন স্বামীর এহেন সরল মানসী দেখে। আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আখ আর কিছু কাঁচা মিঠা আম নিয়ে এলেন। আখগুলো ছোট ছোট করে কেটে একটা ঝুড়িতে ভরে রূপকথার সামনে এগিয়ে বললেন, তোমরা খাও, আমি নামাজে যাব, রাতে কথা বলবো, ঠিক আছে? রূপকথা সাই জানাতেই আমজাদে সিঁড়ি বেয়ে নেমে গেল। ছাদের নরম শীতল বাতাস, ফুল ফল আর সন্ধ্যের আগ মুহূর্তে স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমেষেই। আরো কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলল, একটা সিক্রেট আছে তোর সাথে আমার।
সবে একটা 12 মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে ন্যালি। রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামি অবাক হয়ে ধীর গলায় শোধালো, কি সিক্রেট? রামপুরা যাবি? ওখানে কেন? হারিয়ে যাওয়া মূল্যবান কিছু খুঁজতে। শাহ আমানত বিমানবন্দরে বিমান ল্যান্ড করতেই লাগেজ নিয়ে বেরিয়ে এলো সারফরাজ। ঢাকা এয়ারপোর্টে তাকে টানলো না কেন জানি। এয়ারপোর্টে নেমেই পরিচিত বাতাসে সুঘ্রাণে চোখ বুজে ফেলল সারফরাজ। কতদিন পর এই শহরে তার পায়ে ধুলে পড়ল কে জানে। লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে কালো রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সারফরাজ। এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠল, পুলিশ কমিশনার অফিস। ঘড়িতে সকাল 9:30। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরনী। গত রাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা, ফুল, ঘাস সবকিছু কেমন চকচকে দ্যুতি ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোদা গন্ধ নাকে লাগছে বেশ করে। চারিপাশে শীতল মৃদু বাতাস। রোদের তেজ খুবই মিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করে নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢোকবার আগের মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কপাল কোঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দেখে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল। স্যার। পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। যুবকের গলা ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয়ে কেমন ভীতি উদ্বেগ করল। তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এহেন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বসিত গলায় প্রশ্ন ছুড়ল, রূপকথা কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? আশেপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়ার দিকে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। এরপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠলেন, বস। নির্দেশ পেতেই অনুগ্রহের ন্যায় বসল যুবক। মুখে এখনো প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়েটার মেনু এগিয়ে জিজ্ঞেস করলেন, কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামছেন সুফিয়ান। সামনে বসা যুবকের চোখে কালো রোদ চশমা সযত্নে টেবিলে রেখে ভারী গলায় বলল, স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দেবে, ওনার সুগার ইস্যু আছে। ওয়েটারটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুকখুক করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলে উঠলেন, কবে এসেছিস? কিছুক্ষণ আগে। কেন? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সারফরাজ। আর এভাবে হর হামেশা আমার সাথে যদি তুই দেখা করতে আসিস তবে আমার পরিণতি কি হবে তা জানিস তো নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সারফরাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সারফরাজ, কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছা করে, একটু কথা বলতেও ইচ্ছা করে, কিন্তু কেন উত্তর খুঁজে পায় না সারফরাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটা রঙিন বক্স সুফিয়ান চৌধুরীর দিকে এগিয়ে সারফরাজ শোধায়, রূপকথার আমাকে মনে আছে? সারফরাজের প্রশ্নের মুখে কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক সেদিক তাকিয়ে বললেন, তোকে কতবার বলবো সারফরাজ, ওইটুকুন বাচ্চা দুদিনের পরিচয় কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরেই তোকে রূপকথা ভুলে গিয়েছে। তোর সাথে কাটানো একটা মুহূর্ত তার মনে নেই। কথাটা কেমন যেন তীরের ফলার মতো সারফরাজের হৃদয়ে বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল, খচখচে যন্ত্রণা হচ্ছে তাতে। তবুও নিজেকে সামলে সারফরাজ বলল, এখানে রূপকথার প্রিয় চকলেটস আছে, ওকে দিয়ে দেবেন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, এসব এখন আর রূপকথা পছন্দ করে না, বুঝিসই তো আজকালকার মেয়ে ছেলে স্বাস্থ্যের প্রতি ভীষণ কর্ণসান। আবার যদি ফ্যাট বেড়ে যায়, ওই কি সব ডায়েট ফ্যাট নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ, বুঝলি? লো ক্যালোরি খাবার খায় সে। সুফিয়ানের কথায় শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সারফরাজ। এরপর বলল, বছর 2 আগে যে ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চস্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছা করছে সবাইকে, তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন,
ডায়েরি দিয়েছি, ভেতরে লেখা পরে আমাকে বলেছে সারফরাজ নামক কাউকে তো চিনে না বাবা। এবার বেশ করে ভেতর থেকে ভেঙে গেল সারফরাজ, তবুও শক্ত থাকার ভান করে বলে উঠল। জুতো জোড়া লেগেছিল পায়ে? মনে মনে বেশ বিরক্ত হলেন এইসব অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপরও জোর করে টেনে টেনে বললেন। কখনো চেয়েও দেখেনি, পছন্দ হয়নি নাকি তাই? সুফিয়ান চৌধুরীর বলা প্রত্যেকটি কথা সারফরাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল, কিন্তু লেশমাত্র মুখে ফুটিয়ে তুলল না সারফরাজ। শেষমেশ বহু ইতস্তত করে অপরাধীর ন্যায় বলে উঠল। একবার দেখা যাবে ওকে? সুফিয়ান ফট করে বলল। এখানে তো সে থাকে না আর, ডাক্তারি পড়তে ঢাকা চলে গেছে। অনেক মেধাবী বুঝলি, একদিন দেশের নাম করা ডাক্তার হবে। মানুষের জন্য খুব মায়া। কথাগুলো বলেই কিছুটা ধীর গলায় বললেন। তো তো তো- তোর মতো নিদ্রই নাই। সুফিয়ান চৌধুরী শেষ কথায় সারফরাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বোলালো। দৃষ্টিতে দৃষ্টি মেলাতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সারফরাজ কিছু বলার আগেই সুফিয়ান বললেন। ভালো পথে ফিরে আয় সারফরাজ। তুই যে পথের প্রতীক হয়েছিস সে পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনের যে বড় দাম। সারফরাজ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল। আমি ভালো আছি স্যার। তুই পাপ করেছিস সারফরাজ, তুই ঘোর পাপী। কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসল না সারফরাজ, বুকটা অসহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল। একটা ফেরারি আসামিকে খেয়েই বা মনে রাখবে বলুন? আমিও না। That's... বলতে বলতে সারফরাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না সারফরাজ, শুধু বলল। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ ওকে দিয়েছিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে জেনে ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে স্বেচ্ছায় দিতে মোটেও ইচ্ছে করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক তা চাইনি। আসছি, এটাই আমার শেষ বাংলাদেশ আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন। কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িৎ ফোন ঘেটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের একটা ছবি বের করে সারফরাজের সামনে মেলে ধরে বলে উঠলেন। এই যে। লম্বা সময় নিয়ে ছবিটা দেখে সারফরাজ ব্যথিত গলায় বলল। পুরো চেহারাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিল নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। ফোন সরিয়ে নিতে এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলো সারফরাজ। এরপর সে ট্যাক্সি কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল। হোটেলে চলুন। সারফরাজের যাওয়ার পরে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। তুই আমাকে ক্ষমা করে দে সারফরাজ। এতগুলো মিথ্যে বলার জন্য আমি সত্যি লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো, পৃথিবীর সবচেয়ে স্বার্থপর লোভী আর মিথ্যাবাদী বাবারা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথার পাগলামি? আমি কিছুতেই রূপকথা আর তোর দেখা করতে পারি না। রূপকথা তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো ফেরারি দাগি খুনি কি একটা নিষ্পাপ মেয়ের জীবনে স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষায় আমি ঢাল হিসেবে নিজের বুক পেতে দিতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠ বলে যদি হাজারবার দাঁড়াতে হয়, তবুও কোনো আপোষ করব না আমি। দুপুরে সূর্য যখন একদম তীর্যকভাবে কিরণ দিচ্ছে, ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কার্যক্রম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথা ন্যালি। রূপকথা ন্যালিকে বাসায় ফেরার তাগাদা দিতেই সে বলে উঠল। চল আমার সাথে। কোথায়? অবাক হয়ে শুধাই রূপকথা। ন্যালি দাঁত বের করে হেসে বলে উঠল। হসপিটালের ক্যান্টিনে। শুনেছি ওই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্ট। লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ছাড়িতে বলে উঠল। এই গরমে এসব আবল খাবো না আমি। ন্যালি ছাড়ার পাত্র নয়, সে তার কেপড্রিংসে অটল থেকেই বলে উঠল। আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডাক্তার দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমেষে। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না, দেখিস। ন্যালির লুচো মার্কা কথায় রূপকথা দাঁত চেপে বলে উঠল। ছেলে মানুষের প্রতি ইন্টারেস্ট কেন এত? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনে ক্যান্টিনে পৌঁছে গেল।
রূপকথা কিছুই অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত। কিন্তু ন্যালি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবার আসার। কিছু সময় গড়াতেই একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো। ধোয়া ওটা খিচুড়ি দেখেই চোখ বড় বড় করে হামলে পড়ল ন্যালি। রূপকথা সেদিকে পাত্তা না দিয়ে জুসের ট্রে থেকে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় হঠাৎই রূপকথার চোখ বিস্ফোরিত হলো। সেই সাথে কাস্তে কাস্তে নাকে মুখে জুস উঠে গেল। ন্যালি রূপকথার এহেন তামাশায় কপাল কুঁচকে বলল, কি এমন হলো যে বিষম খেয়ে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙুল নির্দেশ করতেই অপোজিট বিল্ডিংয়ে নজর দিল ন্যালি। খুব সুন্দর এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরী কেউ দেখা যাচ্ছে। যুবককে দেখে ন্যালির চোখে যেন সর্ষের ফুল ফুটল। রূপকথা ন্যালির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যে অদ্ভুত ছেলেটার কথা বলেছিলাম, এই সেই। সম্বিত ফিরে পেয়ে ন্যালি অবাক গলায় বলল, এই মান্দা এখানে কি করছে রে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডাক্তার হয়ে এখানেই তার চিকিৎসা করতে রাজি আছি। রূপকথার চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, মানুষটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। ন্যালি ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, আরে বেহনা, সুদর্শন ছেলেরা যদি রহস্যময়ী না হয় কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি আম ছেলেদের মতন হয় তবে তো সব ঘেটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এটা আমাদের কাছে স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রির রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সারপ্রাইজ ঢাকায় যাবার জন্য ইমার্জেন্সি ফ্লাইট টিকিট কাটলো। নিজের জন্ম ভিটে দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে তাদের, বাবা মায়ের শেষ স্মৃতি আছে। সারপ্রাইজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি কুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমিতে আর কোনো দিন ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেল রুমে নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সারপ্রাইজ। এরপর লাগেজে করে আনা দুটো ড্রেস, জুতো, মেয়েলি ক্লিপ আর চকলেটগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যুক্ত হলো, কিন্তু কোনো এক মায়ের বাঁধনে ফেলতে অপারগ হলো। বুকে জমানো কষ্ট বুকেই চেপে সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেল সারপ্রাইজ। কিন্তু তার আগে একবার শুভাঙ্গের হাভেলি দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে শুভাঙ্গের বিশাল বাড়িটির সামনে এসে দাঁড়ালো সারপ্রাইজ। দম্ভ নিয়ে যে প্রাসাদে তুল্য বাড়িটি দাঁড়িয়ে থাকতো তা আজ কেমন জীর্ণ আর ভঙ্গুর। যে হাভেলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে ভয়ে পাকা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শ্যাওলার বাস। তার ছিল হেসে ঝোপঝাড় মারিয়ে ওঠানে প্রবেশ করলো সারপ্রাইজ। কোলাহল আর হুঙ্কারের মুখরিত থাকা বাড়িটি এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠল। তাদের সামান্য ভীতু হলো না সারপ্রাইজ। ঠোঁটে একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরল। কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে। এটা নাকি তার নানার বাড়ি। আফসোস, নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তাপ করল সারপ্রাইজ। কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্কে কেমন বিক্ষিপ্ত করে তুলছে। বারবার রূপকথা খিলখিল করে ওঠা হাসি, রূপকথার চিৎকার আর লুকোচুরির ছলে সারপ্রাইজের নাম ধরে ডেকে ওঠা, সব কেমন হৃদয়ে নাড়া দিয়ে হাউমাউ করে কাদার উদ্বেগ করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সারপ্রাইজের পাথর সম হৃদয় এবার খোলস ছেড়ে দগদগে ঘায়ে তাজা হলো। তাতে কেমন চুয়ে চুয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গোমড়ে কেঁদে উঠল সারপ্রাইজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্য তার। এক পা দুপা করে নিজ কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সারপ্রাইজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ একসময় আমরা কত আপন ছিলাম, একই পথে কত হেঁটেছি দুজন। আজ সবকিছু ধোঁয়াশা স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুনরায় ঘরে নজর বুলাল সারপ্রাইজ। বিছানার পাশেই অযত্নে ভাঙা ট্রাঙ্কখানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মেরে বসে সেই ট্রাঙে হাত বদলালো সারপ্রাইজ। অসাবধানতা বশত মরিচাযুক্ত ভাঙা টিনে কেটে গেল সারপ্রাইজের আঙুল।
তাতে বিন্দুমাত্র ব্যথা অনুভব করলো না সারফরাজ। ট্যাঙ্কের ভেতর এলোমেলো জিনিস দেখে অবাক হলো সারফরাজ। মনে মনে বলল, রিসেন্টলি কে এসেছে এখানে? এখানে কি আদৌ কারো আসার কথা? এলেও আমার ট্রাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বলালো সারফরাজ। সেরকম কিছুই আশানুরূপ মিলল না, শুধু মসৃণ দেয়ালে রঙে মুছে যাওয়া কালি ব্যথিত। সেই রঙের সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে কিছু পড়ার চেষ্টা করলো সারফরাজ, কিন্তু আফসোস, কেউ সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছে দিয়েছে। ঘড়ির কাঁটায় অনবরত ঘুরতে ঘুরতে দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাত গিয়ে ঠেকেছে। চারিপাশে নীরব নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কুলে রাস্তায় কুকুরগুলো ছোটাছুটি করে ঘেউ ঘেউ করছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা, থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উত্তাপ শুরু হলো। সারিবাঁধা কংক্রিটের বিল্ডিংয়ে তা বাড়ি খেয়ে শোষ ধ্বনি তুলছে। চারপাশে কেমন ছমছম ভুতুরে। এন ভৌতিক পরিবেশে সর্পিল পিচ ঢালা রাস্তা মারিয়ে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হলো সারফরাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুকসম গেট ডিঙিয়ে বাড়ির খোদাই করা নামখানা এখনো জলজল করছে। মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সারফরাজ। কেমন সূক্ষ্ম ব্যথা বুকের ভিতর চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটাও যেন এফোর ওফোর হলো। সহসায় বুক চেপে ধরে চোখ বুজে ফেলল সারফরাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধন হারা করল সারফরাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়া মমতা ভালোবাসায় জড়াজড়ি করে আমরা এই ছোট্ট বাড়িটায় দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায়, আমি কোথায়, আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসল সারফরাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই তার, অভাব শুধু আপনজনের। সারফরাজ আজ নিঃস্ব একাকী। কষ্ট জর্জরিত ব্যথামুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সারফরাজ, কিন্তু জংধরা লোহার গেটে চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো। আঙিনায় ছোট্ট একটা লাইট জ্বলছে। টকটকে পরিপাটি বাড়িটি চারপাশে নজর বোলালে মনে হবে কেউ খুব করে যত্ন নেয়। সারফরাজের মায়ের হাতে লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়ে ফল ফুল ধরে আছে। চুলে যত্নের জন্য লাগানো মেহেন্দি গাছটা ফুলে ফুলে ভরে আছে। সেগুলো থেকে পাকা বেলের গন্ধ ছাড়ছে। বাগানের এক কোণে পাতা ছোট্ট স্টিলের দোলনা মরিচা ধরে অনাদারেই পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেইনি এখানে। মায়ের সাথে লাগানো সারফরাজের হাতে লিচু গাছটা অসংখ্য লিচু ধরে গাছ নুয়ে যাওয়ার উপক্রম। সেদিনের সেই ছোট্ট লিচু গাছ আর সারফরাজের চাইতেও বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখে জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। সারফরাজ মনে মনে ভাবল, হয়তো বাড়িটি কেউ দখল করে নিয়েছে, নয়তো প্রায় 2 যুগ পরে এসে এমন অক্ষত অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সারফরাজ দরজা খটখট শব্দ করল। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট 2 পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধহয় ভালো করে চোখ দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটার মোবাইল জ্বালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, কে? মানুষটির পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সারফরাজ। এরপর ফ্যাসফেসে গলায় শোধালো, কামাল চাচা কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো তাই না? কামাল চাচা সম্বোধনে বৃদ্ধের হাত বাড়িয়ে সারফরাজের মাথা ছুলো। এরপর বাচ্চা শিশুর ন্যায় মুখ ভেঙে কেঁদে বলল, সাফু নাকি? আমার সাফু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সারফরাজ বৃদ্ধের হাত চেপে ধরতেই সারফরাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল। বয়সের ভারে শরীরটা কুঁজো হয়ে গেছে। চোখ দুটো প্রায় দৃষ্টিশূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদলেই কাশি উঠে গেল তার। সারফরাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল, তোমাকে এই বাড়িতে পাবো কখনো ভাবিনি চাচা।
বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলে উঠল। সেই যে না বলে মাকে খুঁজতে বাড়ি ছাড়লে আর ফিরলেন না। এতদিন খবরে দেখলাম চট্টগ্রামের কোনো কমিশনারকে গুলি করে পালিয়েছ। আমার ছেলেকে নিয়ে সেখানে গিয়েও খুঁজেছি তোমাকে বাবা, পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতন এই বুড়োটাকে ফেলে চলে গেলে। যেই দায়িত্বের ভার নিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি আর যেতে পারি? 20টি বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা এসে প্রায়ই গালাগালি করে, বলে তোমরা সবাই মরে গিয়েছ। আমি নাকি মিথ্যে আশায় বাড়ি ধরে বসে আছি। এই দেখো আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমায় দায় মুক্ত করলো। ভেতরে আসো বাবা। কথাগুলো বলেই সারফাজকে টেনে ভেতরে নিয়ে গেলেন বৃদ্ধা। অন্ধকার কক্ষ থেকে সারফাজ শুধালো। ইলেকট্রিসিটি নেই? বৃদ্ধা মোম খুঁজতে খুঁজতে বলে উঠল। দীর্ঘদিন বিল না দেওয়াতে লাইট কেটে দিয়েছিল। আমার ছেলেকে বলে কয়েক কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইটটা চালু রেখেছি শুধু। বৃদ্ধা মোম জ্বালাতেই হলদেটে শিখা পুরো ঘর আলোকিত হলো। সারফরাজ বসার ঘরটা নজর বোলালো একবার। সেই আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরাতন জিনিসগুলো এখনো নতুনের মতোই। জায়গায় জিনিস জায়গাতেই রয়েছে, নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফার পাশে রেখে সারফরাজ বলে উঠল। আব্বুর জন্য যেই টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে? বৃদ্ধ অসহায়ের মতো উত্তর করল। পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারি না বাবা। প্রবল অপরাধবোধ কাজ করলো সারফরাজের ভেতর। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকে কিনা এমন কঠিন জীবনযাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সারফরাজ ব্যথিত হলো। সেই সাথে মাথা নিচু করে বলে উঠল। আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকার চাদরে মুড়িয়ে দেবো তোমায়। বৃদ্ধা হাত নাড়িয়ে তৎক্ষণাৎই বলে উঠল। আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। কথাটি বলেই বৃদ্ধা ইতস্তত করে বলে উঠল। আসলে বাবা আমার ঘরে তো কোনো খাবার নেই, কি দিই তোমায় বলো তো? মানুষটির আতিথেয়তায় ভীষণ মুগ্ধ করলো সারফরাজকে। যদিও খিদেই সারফরাজের পেটে ইঁদুর ছুটাছুটি করছে, তবুও মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলে উঠল। আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমোতে যাব। অনেক ধকল গিয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি দেবার ব্যবস্থা করবে। যা বকে আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধা মাথা নাড়াতেই ফোনের টর্চ জ্বালিয়ে নিজের কক্ষে অভিমুখে চলতে লাগলো সারফরাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠলেন। হাত পাকা আছে, দেব যদি গরম লাগে তো? সারফরাজ হাতের ইশারায় নিষেধ করে বলল। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমোতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটি বলেই সারফরাজ নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট্ট বিছানার ওপর ডাইনোসর পিলো, পরিচিত ঘ্রাণ, সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সারফরাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটি জিনিসের যত্ন নিয়েছে। গায়ের কাপড় শার্ট খুলে বিছানায় শরীর এলিয়ে দিল সারফরাজ। কিন্তু বিশালদেহী শরীরটা এই ছোট্ট বিছানায় সংকুলন হচ্ছে না। উপায় না দেখে অগত্যা বাবা মায়ের রুমে ঢুকে নরম বিছানায় বসলো সারফরাজ। এরপর কাবার্ড খুলে বের করে আনলো সাদা শাহজাইনের জটে নেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি। সেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সারফরাজ। এরপর মাথার পেছনে 2 হাতে রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল। তোমার চাইতেও বড় হয়ে গেছে আব্বু, দেখো তোমার লুঙ্গি আমার টাকনুর অনেক উপরে। কথাগুলো বলেই চোখ বুজে ফেলল সারফরাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্তাল সমুদ্র, অনবরত জল ছড়িয়ে যাচ্ছে তো যাচ্ছে। সারফরাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল। তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছুব, তুমি নিচে দাঁড়িয়ে বাহবা দেবে। আমি আকাশ ঠিকই ছুঁয়েছি, কিন্তু বাহবা দেবার তুমিটা নেই। এমন মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নির্দয় নিষ্ঠুর হৃদয়হীন সারফরাজ আর একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুজে গুঙিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের জড়বস্তু, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। না সান্ত্বনার বাণী আওড়ালো, না কোনো আফসোস প্রকাশ করতে পারল। সকালে ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে ন্যালি।
আর শিউলি আর আমজাদ বাসায় নেই। সকালে খাবার খেয়ে বেরিয়ে গেছে তারা। কোথায় নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতেই রূপকথা ন্যালির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতামতা করে বলে উঠল, রামপুরা যাবি? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে ন্যালি বলে উঠল। ওখানে মরতে যাব কেন? ন্যালি বিছানার কোণে বসতে বসতে রূপকথা বলে উঠল। তোকে বলেছিলাম না সারফরাজদের বাড়ি যাব। ন্যালির ভোতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল, ওহ, মনে পড়েছে, তোর ছোটবেলার মনস্টার সেভিয়ারের বাড়িতে। তা ওখানে কি কাজ শুনি তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। ন্যালি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল, এরপর বলল, আব্বু আম্মু যে বাইরে চলে গেল, ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব? রূপকথা মুখ ছোট করে বলল, তুই আমাকে বল কিভাবে যেতে হয়, আমি একাই যাব। ন্যালি কপাল কুঁচকে ধমকে বলে উঠল, ধুর বেডি, ঢাকা শহর এটা, হারাই যাবি। আচ্ছা দাঁড়া, আব্বুকে কল দিয়ে দেখি। মুহূর্তে আমজাদ হায়দারের ফোনে কল দিল ন্যালি। রিসিভ হতেই ন্যালি বলে উঠল, রূপকথা আর আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, তোমাদের কি ফিরতে দেরি হবে? আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যে চলে আসবে। তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেয়ে রূপকথা মলিন মুখ চকচক হলো। ন্যালির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্য। এরপর একটা লুজের ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং শার্ট পরে নিল। তার সাথে মিলিয়ে পরল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতো পরতে ইচ্ছা হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক দিয়ে মুখে অল্প ফেস পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অধিক গরমে হালকা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে জড়িয়ে কন্যা নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো ন্যালি। এরপর বলে উঠল, ঠিকানা বল। রূপকথা একটা কাগজ এগিয়ে বলে উঠল, 125/C, রামপুরা, ঢাকা। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। মিনিট 15 গড়াতেই উবারের ড্রাইভার এলো। ন্যালি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সারফরাজের। সকালের একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বুলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন সুরসুরি লাগছে। কোমরের নিচে হাত বোলালো। মুহূর্তেই চক্ষু চরক গাছ হলো। এ কি, লুঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সারফরাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লুঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবেচিন্তে ডায়াল করলো অভিরূপের নাম্বার। কিন্তু ফোন ঢুকলো না, নম্বর বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসলো সারফরাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় গিরগিটি আমি, আমার চাইতে কুটিল মানুষ আর একটাও নাই রে। হঠাৎ দরজায় নখ হতেই বিছানা ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সারফরাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতে বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে আমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠলেন, আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসো গরম করে খাবো। সারফরাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে দুটো বান্ডেল হাতে নিয়ে সুবনগঙের স্টাইলে লুঙ্গির পাড় উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচেই কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সারফরাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল, সারফরাজ দেখছি বেটা হয়ে গেছে। নজরুলের কথায় সারফরাজ অল্প হাসলো। এরপর সেই বান্ডেল দুটো নজরুলের হাতে গুঁজে দিয়ে বলে উঠল, বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদির দোকানটায় মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না, তুমি আমার ভাই কম বন্ধু বেশি। তোমার সাথে কত শত সময় কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। তুমি ভালো নেই শুনে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল এতগুলো টাকা দেখে হাঁ হয়ে গেল বিস্ময়ে। এরপর অবাক চোখে বলল, আলাদিনের চোরাক পেয়েছো নাকি সাফু? সারফরাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতেও বড় কিছু নজরুল ভাই। কথাটি বলেই ফ্রেশ হতে চলে গেল সারফরাজ। ফিরল মিনিট 10 পর। নজরুল এখনো সেই স্থানে ঠায় দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডেল 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন।
আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডেল মেরে ধরে বলল। দেখছো কি করবার আব্বা, 2 হাত ভরে দিল। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাবা, মায়ের হাত আরো বড় ছিল নজরুল। এইবারে নুন খেয়ে আজ তোরা এত বড়। সারপ্রাইজ ফিরতেই নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হলো খাবার সার্ভ করতে। মাংসর সাথে তেলতেলে পরোটা। ছোটবেলায় এই খাবার বেশ পছন্দ ছিল সারফরাজের। মায়া চেষ্টা করত প্রায় সময় এটা সারফরাজকে নাস্তা হিসেবে দিতে। এইটুকুন বয়সে 2টো পরোটা খেতে পারত সারফরাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখের জল জমল সারফরাজের। সেই ধরে আসা গলায় শোধালো, আমার মায়ের চাইতে ভালো গোস্ত আর কেউ রাঁধতে পারে চাচা? বৃদ্ধা যেন নির্বিকার হলো এহেন কঠিন প্রশ্নে। তড়িৎ মাথা নাড়িয়ে বলল, না। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সারফরাজ বলল, বেশ কয়েকদিন থাকবো, রাতে গরমে ঘুম হয়নি। সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। ছোটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল, 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে সরে 11টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামলো রূপকথাদের ওবার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালো ন্যালি আর রূপকথা। ড্রাইভার চলে যেতেই পুরো বাড়ি পরখ করে ন্যালি বলে উঠল, এসব বড় লোকেদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকারগুলো থাকে বুঝি? জনবানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করবে বোধহয়। এইখানে নিয়ে এলি কেন আমাকে? বলেই টিস্যু দিয়ে মুখ মুছল ন্যালি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সব জায়গায় তোর আবল তাবল কথা। ভেতরে চল তো। কেউ কিছু বললে বলবো আমি সারফরাজের বন্ধু, তখন দেখবে আর কিছু বলতে সাহস পাবে না। দুজনে পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগোতেই আঙিনায় থাকা লিচু গাছে পাকা লিচুগুলো নজর কাড়ল দুজনেই। ন্যালি চোখ পিটপিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সায় দিল ন্যালির কথায়। এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে ওঠ, তোর পরনে প্যান্ট আছে। সালোয়ার কামিজ পরে গাছে উঠলে বিচ্ছিরি লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিছল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কোটি কোটি হলো। যেই কাজে এসেছে সেটা ভুলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সারফরাজ, কিন্তু হঠাৎ মেয়েলি হাসির শব্দে তার তন্দ্রাভাব কেটে গেল। বিরক্তিভাবে চোখ মুখ কুঁচকে হাসির উৎস সন্ধান করলো। জানালা দিয়ে উদূরের লিচু গাছে 2টো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়েই ধমকে উঠল সারফরাজ। এই লিচু গাছে কে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার পা কেঁপে উঠল, কিন্তু ন্যালি রূপকথার গাছে উঠবার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি দিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে আসলো সারফরাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলে উঠল, কিসের এত হাসাহাসি? বজ্জাত মেয়ে মানুষ কোথাকার। আবার যদি হাসির শব্দ শুনেছি তবে ঠোঁট কেটে নেব, দাঁড়া। এমনি এমনি মেয়ে মানুষ দেখতে পারি না কিছু, ওরে হি হি হি। এবার ভীতু হলো ন্যালি, সাথে রূপকথাও। লুঙ্গি উঁচিয়ে লাঠি সমেত সারফরাজকে তেড়ে আসতে দেখে ন্যালি চিৎকার করে বলে উঠল, ওই দেখ, লাঠি নিয়ে কেয়ারটেকারটা আসছে, তাড়াতাড়ি নাম, পালাতে হবে। ন্যালির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথার। সারফরাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফিরে সারফরাজ ধরে ফেলার আগেই ন্যালি চিৎকার করলো, রূপকথা। নালির মুখে রূপকথা সম্বোধনে চিৎকারে কেঁপে উঠল সারফরাজ। শক্ত সামর্থ্য পা দুটো কেমন দুর্বল ও শক্তিহীন হয়ে উঠল। হৃৎপিণ্ডে কেউ বুঝিয়ে খামচে ধরে চূড়ান্ত ব্যথা দিল। থাবার ন্যায় পুরুষটির হাত দুটো তিত্তির করে কেঁপে উঠল। কানে ভ্রম ভেবে ধীরে ধীরে রূপকথার মুখ পানে নজর বোলালো সারফরাজ। মেয়েটি ইতিমধ্যে ভয়ে চোখ বুজে রয়েছে। জ্ঞান হারিয়েছে নাকি তা এখনো পর্যন্ত ঠাউর করা যাচ্ছে না। এখনো বুদ্ধিহীন মানুষের ন্যায় রূপকথাকে পাজা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। এদিকে ন্যালি ভয়র্ত কণ্ঠে রূপকথার গাল চাপড়ে ডেকে যাচ্ছে,
এই রূপকথা, রূপ, এই চোখ খোল। কিন্তু সারা শব্দ নেই রূপকথার। এবার সারফরাজের উপর তেতে উঠল ন্যালি। ভয়ের তো গলা ছেড়ে ঝাঁঝালো গলায় বলল, দুটো লিচুই না হয় খেয়েছিলাম, কি আর এমন কোটি টাকা লস হলো আপনার? আপনি জানেন আমরা কে? আমরা সারফরাজের বন্ধু। ওকে বলে আজই আপনার চাকরি ছুটিয়ে নেব, দেখেন বদমাইশের খরচ লোক একটা। একদমই এতগুলো কথা বলে শ্বাস নিল ন্যালি। এরপর আবার কথা বলার জন্য দম ধরল, কিন্তু সারফরাজ তাকে থামিয়ে বলে উঠল, এই মেয়ে আপনার কি হয়? ন্যালি চোখ উল্টে ফট করে জবাব দিল, আমার বোন হয়, ওর বাপ পুলিশের কমিশনার। একবার যদি জায়গা মতন নালিশ পড়ে না, একদম ডান্ডা বেড়ে ঠান্ডা করে দেবে। তখন লুঙ্গি উঁচিয়ে লাঠি নিয়ে এভাবে তেড়ে আসতে আর সাহস করবেন না। ন্যালির বলা প্রত্যেকটা কথায় সারফরাজ কেমন অবাক থেকে অবাকতর হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এসব স্বপ্ন। তন্দ্রাভাব ছুটে গেলেই হয়তো এই স্বপ্নের সমাপ্তি ঘটবে। এত সময় ধরে রূপকথা সারা শব্দ না পেয়ে ন্যালি এবার একটু মিয়ে যাওয়া গলায় বলল, ওর অজ্ঞান হওয়ার বাতিক আছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। ভেতরে নিয়ে চলুন, ওর একটু রেস্টের প্রয়োজন। জি সারফরাজ এই ভয়ানক চোখের ইশারায় বড় বড় দুর্ধস্ত মানুষ পুতুলের ন্যায় নাচতে বাধ্য থাকে। আজ যেন সেই সারফরাজ ন্যালির বাধ্য গোলাম হলো। ন্যালি যেভাবে যা বলল সারফরাজ তাই করলো। আদেশ পেতেই মাথা ঝাঁকিয়ে নিজের বেডরুমে অভিমুখে চলল। এরপর নরম বিছানায় রূপকথাকে শুয়ে কম্পিত গলায় শোধালো, আপনারা এই বাড়িতে এসেছেন কেন? ন্যালি এবার চুপ রইল। এই লোককে মোটেও সুবিধার মনে হচ্ছে না তার। অনেক প্রশ্ন করে মানুষটা। একজন কেয়ারটেকারের এত কৌতূহল পছন্দ হলো না ন্যালির। তার কাছে মনে হলো লোকটা বড্ড গায়ে পড়া টাইপের। তাই চুপচাপ বসে রইল ন্যালি। কিন্তু নানান প্রশ্ন সারফরাজের বুকের ভেতর কঠিন ঝড় তুলছে। মস্তিষ্ক বিক্ষিপ্ত লাগছে। তার নিজেরও জ্ঞান খোয়া যেতে চাইছে। কমিশনারের কথার সাথে বর্তমান চিত্রের কোনো মিল নেই। পেছনের রহস্য সারফরাজ জানে না। রূপকথা সেই মেয়ে হলে তাহলে ছবির মেয়েটা কে ছিল? আর রূপকথা তার বাড়িতেই বা কি করছে? নানান বিচলিত প্রশ্নে ঘুরপাক সারফরাজের ফর্সা মুখশ্রী বেয়ে ঘাম ঝরল। কেমন অসহনীয় অস্থিরতা তাকে পুরোটা গ্রাস করলো। নিজেকে বহু কষ্টে সামলে এক মগ পানি এনে কম্পিত হাতে ছিটা দিল রূপকথার চোখে মুখে। কিন্তু কোনো ফল হলো না। গভীর নিদ্রায় যেন ডুবে আছে রূপকথা। এবার রূপকথার মায়াবী কোমল চেহারার দৃষ্টি তাক করল সারফরাজ। ওপরের ঠোঁটের কোণে তিলটা আরো স্পষ্ট হয়েছে ছোটবেলার তুলনায়। চোখের ঘন পাপড়িগুলো আর একটু বেঁকে গিয়েছে। কমলা রং ঠোঁট আর বোচা নাক। গ্রেবাদেশে ছোট একটা জন্মদাগ। এই তো রূপকথা, একদম ছোটবেলার সাথে হুবহু মিলে গিয়েছে। তাহলে কমিশনার তাকে মিথ্যা ছবি দেখালো কেন? হঠাৎই রূপকথার পায়ের দিকে নজর গেল সারফরাজের। তার দেওয়া জুতো জোড়া রূপকথার সফেদ মেহেন্দি পায়ে বেশ মানিয়েছে। এত বড় হয়ে গেছে সেই ছোট্ট রূপকথা। সারফরাজের হাসি পেল, আনন্দের হাসি। অল্প হেসেও ফেলল। সেই হাসি নজর আটকালো ন্যালি। তার কাছে মনে হলো মানুষটির চরিত্রগত সমস্যা আছে। নইলে একটা জ্ঞানহীন মেয়ের দিকে এভাবে লোলুপে দৃষ্টি কোনো সভ্য মানুষ দিতে পারে না। অগত ঝামেলা আজ করে ন্যালি আর থাকতে চাইল না এই বাড়িতে। হুট করেই অজানা ভয়ে এসে গ্রাস করলো ন্যালির মনে। লোকটা যদি আমাদের কিছু করে দেয়, ওনার সাথে ভেতরে আসাটা কি আমাদের উচিত হয়েছে? একদম উচিত হয়নি। মনে মনে কথাটি ভেবে এখান থেকে পালানোর পথ খুঁজল ন্যালি। এরপর বুদ্ধি খাটিয়ে বলে উঠল, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। ডাক্তার ছাড়া ওর জ্ঞান ফেরানো সম্ভব না। প্যানিক অ্যাটাক হয়েছে, বুঝলেন? ন্যালির কথায় কপাল কুঁচকে তাকিয়ে রইল সারফরাজ। ন্যালি তৎক্ষণাৎই ফাঁকা ঢোক গিলে বলল, ও আপনি তো আবার প্যানিক ফ্যানিক বুঝেন না। এসব ডাক্তারি ভাষা। আপনি সরে দাঁড়ান দূরে, আমি ওকে নিয়ে চলে যাব। কথাটি বলেই ফোন বের করে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো। এদিকে সারফরাজ ভেতরের যন্ত্রণার খালি ছটফট করে উঠল। ব্যথার মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সে আগ বাড়িয়ে নিজের পরিচয়টুকুও দিল না। আগে কমিশনারের বিষয় তাকে জানতে হবে। এরপর বাকি কাজ সারফরাজ নিজেই করবে। যদি কমিশনার তার সাথে বিন্দুমাত্র চালাকি করে
তবে সারফরাজ কমিশনার সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়েই ছেড়ে দেবে। সারফরাজ তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রূপকথার পানে হাত বাড়ায়নি, শুধু মাঝে মাঝে সুফিয়ান চৌধুরীর থেকে রূপকথার খবর জানতে চেয়েছে। কোনোদিন রূপকথার একটা ছবিও দেখতে চায়নি সে। তবে সুফিয়ান চৌধুরীর এই লুকোচুরি কেন খেলছে তার সাথে, কি উদ্দেশ্য ছিল তার? চিন্তার সমীকরণ আর মিলিয়ে সমাধান করতে পারল না সারফরাজ। নিজেকে যথেষ্ট সামলে সারফরাজ বলল, বলছিলাম সারফারাজ তো এ বাড়িতে থাকে না, আপনারা কেন এসেছেন জানলে আমি সারফারাজকে বলতে পারতাম। এবার টনক নড়ল ন্যালির। এই লোকটার সাথে ফারাজের যোগাযোগ আছে? চকচকে চোখে উচ্ছ্বসিত হয়ে ন্যালি বলল, আপনি জানেন সে কোথায় আছে? সারফরাজ মাথা ঝাঁকালো। তা দেখে ন্যালি বলল, তাকে বলবেন রূপকথা সারফারাজ আর তার মাকে খুঁজতে এসেছিল। আর আরও কিছু বলতে চাইল ন্যালি, কিন্তু তার আগেই উবারের ড্রাইভার কল করলো। ন্যালি তার অসমাপ্ত কথা শেষ করতে পারল না, শুধু অল্প রিকোয়েস্ট করে বলল, ওকে ধরে একটু গাড়িতে তুলে দিন না। কথাটি বলেই নিজেদের ব্যাগ গোছাতে উদ্যুক্ত হলো। সারফরাজ রূপকথাকে কোলে তুলতেই হাতের ধাক্কা লেগে বালিশ সরে গেল। মুহূর্তেই বালিশের তলায় চকচকে কালো একটি বন্দুক ন্যালির নজরে পড়ল। চতুর ন্যালি তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে না দেখার ভান করে ভয়ে আর অসাবধানতায় রূপকথার ব্যাগ ফেলেই বেরিয়ে গেল। পেছন পেছন এলো সারফরাজ। এখনো নিতর হয়ে রূপকথা সারফরাজের বাহুতেই লেপ্টে রয়েছে। সারফরাজের ইচ্ছে হচ্ছে রূপকথাকে যেতে না দিতে, কিন্তু কোন অধিকারে আটকে রাখবে? সে নিজেই তো অন্য কারুর কাছে মেয়েটিকে সঁপে দিয়েছিল চিরতরে। যাবার বেলায় তো কোনো দাবি পর্যন্ত রাখেনি। তবে এখন কেন এত ব্যথায় তার হৃদয় জোরে? অবচেতন রূপকথাকে গাড়িতে তুলে দিয়ে সারফরাজ ইতস্তত করে শোধালো,